Research and Publication Ethics RPE ইউজিসি ডিসেম্বর 2019 থেকে এই অংশটি, এই পেপারটি, কোর্সটি প্রতিটি স্কলারের জন্য, প্রতিটি গবেষক গবেষিকার জন্য বাধ্যতামূলক করেছেন। এটার কোর্স কোড এরকম PhD CW 102। এই কোর্সটার মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে। সেই কম্পোনেন্টগুলোর মধ্যে যে বিষয়গুলো আছে তার মধ্যে একটি অংশ ফিলসফি অ্যান্ড এথিক্স, দ্বিতীয় অংশ হচ্ছে কি সায়েন্টিফিক কন্ডাক্ট। এখানে সায়েন্টিফিক কথাটা মানে হচ্ছে যে কোনো ধরনের গুড রিসার্চ প্র্যাকটিসেস। 3 নম্বর কন্টেন্টে আছে পাবলিকেশন এথিক্স, যেখানে আমরা পাবলিকেশন সম্পর্কে যে নীতি নির্ধারকের ব্যাপারগুলো থাকবে। আর দ্বিতীয় পার্ট হচ্ছে কিছুটা প্র্যাকটিক্যাল, সেখানে ওপেন অ্যাক্সেস পাবলিশিং বলতে কী বোঝায়, পাবলিশিং মিসকন্ডাক্ট কত রকমের আছে, সফটওয়্যার কম্পিউটার কিভাবে ব্যবহার করা হবে, সফটওয়্যার টুলস প্লেগেরিজম চেকিং জন্য কিভাবে কাজ করতে হবে, এই বিষয়গুলো আছে। তার সঙ্গে আছে ডেটাবেস রিসার্চ মেট্রিক সম্পর্কিত। আমরা এখানে আজকে প্রথম এই আলোচনায় আমরা সরাসরি খুব বেশি সময় নষ্ট না করে আমরা রিসার্চ এবং পাবলিকেশন এথিক্সের জায়গাতে চলে যাব। ধন্যবাদ। যে যারা রিসার্চ করবে তাদের ইন্টিগ্রিটি থাকবে। এই ইন্টিগ্রিটি বলতে কিন্তু তার যে বিভিন্ন ধরনের বিহেভিয়ার, সেই বিহেভিয়ার সংক্রান্ত বিষয়। তার মানে আমরা পরে যে কথাগুলো বলবো সবই কিন্তু এই রিসার্চ ইন্টিগ্রিটি আর ইন্টেলেকচুয়াল অনেস্টির সঙ্গে সম্পর্কিত। তাহলে খুব জেনারিক টার্মে যদি বলি, তাহলে দুটো বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ রিসার্চের ক্ষেত্রে, ইন্টেলেকচুয়াল অনেস্টি অ্যান্ড রিসার্চ ইন্টিগ্রিটি। এখানে এর ঠিক বিপরীতগুলো কি, সেটা হচ্ছে তিনটে কথা এখানে ব্যবহার করা হয়: ফলসিফিকেশন, ফেব্রিকেশন অ্যান্ড প্লেগিয়ারিজম। ফলসিফিকেশন, প্লেগিয়ারিজম অ্যান্ড ফেব্রিকেশন অ্যান্ড প্লেগিয়ারিজম বা প্লেজিয়ারিজম উচ্চারণ অনেক সময় করা হয়। FFP এইটা হচ্ছে সব থেকে বড় ধরনের সায়েন্টিফিক মিসকন্ডাক্ট, অর্থাৎ রিসার্চ সংক্রান্ত যে আচরণ তার সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে, মানে নেগেটিভ পার্ট হচ্ছে কি মিসকন্ডাক্ট, যেটাকে আমরা বলতে পারি ফলসিফিকেশন, ফেব্রিকেশন অ্যান্ড প্লেজিয়ারিজম। ফলসিফিকেশন মানে হয়কে নয় করা, তাকে আমরা ফলসিফিকেশন বলবো। আর ফেব্রিকেশন হচ্ছে কি আমরা ডেটাটাকে ঠিকভাবে অনেস্টলি ডেটাটাকে অ্যানালিসিস না করে আমি আমার সুবিধা মতো ডেটাটাকে আমি সাজিয়ে নিচ্ছি। কুকিং দ্য ডেটা কথাটা আছে, কুকিং দ্য ডেটা, আমার প্রয়োজন মতো ডেটাটাকে আমি সাজিয়ে নিচ্ছি এবং ডেটা তৈরি করছি বাড়িতে বসে বসে, সেটাকে বলে ফেব্রিকেশন। সবটা তুমি তৈরি করছো না, তোমার 100টা ডেটা কালেক্ট করা দরকার, তুমি হয়তো 90টা করেছো আর বাকি 10টা বাড়িতে বসে বসে বানিয়ে দিলে। এটি যে ফেব্রিকেট করা, ফেব্রিকেশন। আর প্লেজিয়ারিজম তো রয়েছি, সে তো অন্যের থেকে নেওয়া, যেখানে নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট ফরম্যাট, নির্দিষ্ট কনভেনশন ফলো করে তুমি অ্যাকনলেজ করো। হ্যাঁ, সেজন্য সায়েন্টিফিক মিসকন্ডাক্টের 3টে প্রধান বিষয়, একটা ফলসিফিকেশন, একটা ফেব্রিকেশন আর একটা প্লেজিয়ারিজম। FFP এই কথাটি থাকে এবং এটাকে এর মানে কি সেগুলো অনেক সময় জানতে চায়। এর সঙ্গে আরো বিষয় আছে, আমরা আস্তে আস্তে আসবো, যেমন রিডান্ডেন্ট পাবলিকেশন। রিডান্ডেন্ট পাবলিকেশন মানে কি, যে একই ধরনের রিসার্চ ওয়ার্ক, একটা রিসার্চ ওয়ার্ক করে আমি একই ধরনের পাবলিকেশন করে যাচ্ছি, বা এখানে রিডান্ডেন্ট রিসার্চও হতে পারে। রিডান্ডেন্ট পাবলিকেশন যদি না বলি, রিডান্ডেন্ট রিসার্চও হতে পারে। যেমন অলরেডি কোনো একটা রিসার্চ গ্যাপ, সেটা অলরেডি কেউ কাজ করেছেন, সেই সম্পর্কে যথেষ্ট তথ্য আছে, সেখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, তুমি সেই ডেটাটা তোমার কাছে নেই বা থাকা সত্ত্বেও তুমি সেই একই ধরনের কাজ করছো, তখন এটা হবে কি, তখন এটা হবে কিন্তু যে এটা কিন্তু তখন রিডান্ডেন্ট রিসার্চ বা রিডান্ডেন্ট পাবলিকেশন, এই বিষয়টা সেখানে হবে। তার মানে অনেক কারণে হয়, একটা কারণে হয় সেটা হচ্ছে যে আমার কাছে সাফিসিয়েন্ট তথ্য থাকে না। আমাদের ছেলেরা কিন্তু সাফিসিয়েন্ট তথ্য পায় না, যে
যে এই বিষয়ে কতটা কাজ হয়েছে কতটা হয়নি, সেই বিষয়টা কিন্তু অনেক সময় জানা না থাকার কারণে হতে পারে। এই ডুপ্লিকেট এন্ড ওভারল্যাপিং রিসার্চ অর পাবলিকেশন, এই বিষয়গুলো আছে, এইগুলোর সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ যে কথাটা বলার সেটা হচ্ছে আমাকে অনেস্টলি, ইন্টেলেকচুয়াল অনেস্টির প্রশ্ন এবং প্লেজিয়ারিজমকে আমাকে অ্যাভয়েড করতে হবে, আর ফেব্রিকেট করা চলবে না। এখন এই বিষয়গুলো বিভিন্ন রকম ভাবে আমরা বলবো। যেমন এখানে সালামি স্লাইসিং বলে একটা কথা আছে, এই কথাটার মানেটা আসলে এটা সিলেক্টিভ রিপোর্টিং অর মিসরিপ্রেজেন্টেশন অফ ডেটা। সালামি স্লাইসিং কথা বলা হচ্ছে যে আমার একটাই রিসার্চ সেই রিসার্চের একটাই বিষয় থেকে আমি বারবার পাবলিকেশন করছি, আমি দেখাচ্ছি অনেকগুলো রিসার্চ হয়েছে, এটাকে বলা হয় সালামি স্লাইসিং। এখানে বলা হচ্ছে যে তুমি যে বিষয়টা নিয়ে কাজ করেছো সেটা একটা কংক্রিট হোল, সেই সম্পর্কে তুমি একটাই পাবলিকেশন করতে পারো। এখন যদি একাধিক পাবলিকেশন করতে হয় তার নির্দিষ্ট ফরম্যাট আছে, তোমাকে বলতে হবে যে আমি পুরো ব্যাপারটাই করেছি, তার মধ্যে এইটুকু জায়গার মধ্যে সব কথাটা বলা সম্ভব নয়, এই কারণে আমি এইখান থেকে আমি এই জায়গাটা বলছি। তোমাকে কিন্তু কমপ্লিট অ্যাকনলেজ করতে হবে যে তুমি কোন বিষয়ে রিসার্চ করে পিএইচডি পেয়েছো বা পাওনি, কি অবস্থা হয়েছে সবটাকে বলে, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। কিন্তু তুমি সবটা যদি না বলো তাহলে কিন্তু এই অভিযোগটা কিন্তু থেকে যাবে। সায়েন্টিফিক কথাটা মানে হচ্ছে এনি সিস্টেমেটিক ডিসিপ্লিন, বললাম ইট ইনক্লুডস লিটারেচার, হিউম্যান সোশ্যাল সায়েন্সেস অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড সায়েন্সেস লাইক ফিজিক্স, সবকিছুকে কভার করে যেটা বললাম। সায়েন্টিফিক কন্ডাক্ট লাইজ উইথ দ্য ইন্ডিভিজুয়াল রিসার্চার, ইচ অফ আস ইনসিস্ট অন দ্য ট্রুথফুল রিপোর্টিং। এখানে সব থেকে বড় কথা ট্রুথফুল রিপোর্টিং এর কথাটা বলা হচ্ছে যে আমাদের সব সময় কিন্তু যা আমি পাচ্ছি সেইটাই কিন্তু আমাকে রিপোর্ট করতে হবে। তাহলে ইচ অফ আস মাস্ট, সরি এটা মাস্ট আছে, সরি তাহলে ইচ অফ আস মাস্ট ইনসিস্ট অন দ্য ট্রুথফুল রিপোর্টিং of the results of experiments and on principles of scientific practice and authorship that give proper credit for the origin of novel ideas. অর্থাৎ এখানে যদি আমি অন্যের কাছ থেকে তথ্য নিই, আমি যা এক্সপেরিমেন্ট করে যা রেজাল্ট পেলাম সেটাকে ট্রুথফুলি রিপোর্ট করব, এবং সেটা করতে গেলে যে প্রিন্সিপল ফলো করতে হয় সায়েন্টিফিক স্টাডিজের ক্ষেত্রে সেগুলো করব। আমি তার অথরশিপের যে ধারণা, যে কনসেপ্ট, সেই অথরশিপের আমি ক্লেম করব, এবং অন্যের কোনো তথ্য বা কোনো রিপোর্টিং, অন্যের কোনো রিসার্চ ওয়ার্ক বা পাবলিকেশন আমি যদি ব্যবহার করি তাহলে সেটাকে নির্দিষ্ট ফরম্যাট ফলো করে, নির্দিষ্ট নিয়ম কোড অফ কন্ডাক্ট ফলো করে সেটাকে অ্যাকনলেজ করতে হবে। এই অ্যাকনলেজমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা। সায়েন্টিফিক মেথড শুড বি, হ্যাঁ এখানে সায়েন্টিফিক মেথড বলতে আমরা যেগুলো বুঝি আর কি, সেগুলো বক্তব্যটা কি যে আমাদের সেটা নিউট্রাল হবে, অর্থাৎ আমার ব্যক্তিগত মত এটাকে সায়েন্টিফিক বলা হয় না, তার মধ্যে এক ধরনের অবজেক্টিভিটি থাকবে, তার মধ্যে রিজন থাকবে, রেশনালিটি থাকবে, and as a result should be able to approve or disapprove the hypothesis। তার মধ্যে এই যে এক ধরনের অবজেক্টিভিটি, এক ধরনের নিউট্রালিটি যদি না থাকে সেইটাকে কিন্তু সায়েন্টিফিক স্টাডি বা সায়েন্টিফিক রিসার্চ বলা যাবে না। The research plan should include the procedure to obtain data and evaluate the variables. It should ensure that analyzable data are obtained. তুমি যা পেয়েছো সেটা কি অ্যানালাইজ করবে, তুমি মন গড়া কিছু করতে পারো না। Scientific research is critical to help us navigate our ever-changing world. Without it, we would have to rely on people's opinions, our intuitions and luck. যদি সায়েন্টিফিক কথাটার অর্থটা কি, আমরা যদি এটা না মানি তাহলে কি হবে, আমাদের সেই পিপলস ওপিনিয়নের উপর নির্ভর করতে হবে, কার কেমন ব্যক্তিগত ইনটুইশন, কেমন মনে হয় তার উপর নির্ভর করতে হবে,
এবং আমাকে সবকিছু নিয়তির হাতে ছেড়ে দিতে হবে, সেটা কখনো সায়েন্টিফিক স্টাডি হতে পারে না। আমাদের এই যে এভার চেঞ্জিং ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটাকে সেখানে আমাকে বাঁচতে হবে, সেখানে আমাকে শিখতে হবে, অন্যদের প্রতি আমার দায়বদ্ধতা আছে, সেখানে কিন্তু সায়েন্টিফিক না হলে আমাদের কিন্তু এগিয়ে যাওয়াটা সম্ভব হবে না। Systematic scientific research offers us an objective understanding because scientific knowledge is grounded in objective and tangible evidence. Objective and tangible evidence. শুধু আমি কি ভাবলাম, আমি কি কল্পনায় আমার কি আছে, আমার কল্পনা শক্তি দিয়েই সবটাকে করলাম, সেটা কিন্তু হবে না। সেটা ট্যানজিবল এভিডেন্সের দ্বারা সাপোর্টেড হতে হবে। আর এগুলো একই কথা আমি বলছি যে বিজ্ঞানের কতগুলো বৈশিষ্ট্যের কথা, যে বিজ্ঞানের যে কথাগুলো বলা হবে তার মধ্যে কনসিস্টেন্সি থাকবে, অবজারভেবিলিটি থাকবে, সেটা ন্যাচারাল হবে, প্রেডিক্টেবিলিটি হবে। অর্থাৎ বিজ্ঞানের কোন একটা ফর্মুলা যদি থাকে, সেটা কিন্তু সেই ফর্মুলাটাকে অনুসরণ করে আমি বলতে পারবো যে পরবর্তী পর্যায়ে কি ঘটনাটা ঘটতে যাচ্ছে। সেটা টেস্টেবল হবে, অর্থাৎ সেটাকে আমি পুনরায় পরীক্ষা করে দেখে নিতে পারি। আরেকটা জিনিস আছে যে বিজ্ঞান কিন্তু কখনো অ্যাবসলিউট নয়, বলছে না যে আজকে যেটা বলছে এটাই শেষ কথা, কখনো এর উন্নত হবে না। বিজ্ঞান সেই অর্থে কিন্তু টেন্টেটিভ, যে আজকের বর্তমানে আমাদের কাছে যে তথ্য প্রমাণ আমরা পেয়েছি তার ভিত্তিতে আমি কথাগুলো বলছি। জেনুইন সায়েন্সের ক্ষেত্রে এই 6টা ক্যারেক্টারিস্টিক্সই থাকবে, কিন্তু যদি সিউডো সায়েন্স বা আমরা যাদেরকে নি সায়েন্স বলি, সেখানে কিন্তু কয়েকটা থাকে, বাকিগুলো থাকে না। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি কিন্তু জেনুইন সায়েন্স, তার অল দিস 6 ক্যারেক্টার সব আছে, কিন্তু অ্যাস্ট্রোলজি তার এর মধ্যে হয়তো 2টো বা 3টে পয়েন্ট আছে, বাকিগুলো নেই। তাহলে জেনুইন সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো আমাকে খেয়ালে রাখতে হবে। কনসিস্টেন্সি কাকে বলে এগুলো আমি আর ব্যাখ্যা করছি না, যেটা বললাম তার মতোই হবে। আর রিসার্চের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য কি? টু প্রমোট দ্য এইমস অফ রিসার্চ সাচ অ্যাজ নলেজ, ট্রুথ, অ্যাভয়েডেন্স অফ এয়ার। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে নলেজ বিল্ড করা, ট্রুথকে সামনে নিয়ে আসা, এরারকে অ্যাভয়েড করা। এটা আমার মূল উদ্দেশ্য। এটা করতে গেলে আমাকে কি করতে হবে? প্রহিবিশন এগেইনস্ট ফেব্রিকেশন, ফলসিফাইং অর মিসরিপ্রেজেন্টিং রিসার্চ ডেটা, সেটা করা চলবে না। যেটাকে আমরা বলছিলাম FFP, সেটাকে অ্যাভয়েড করতে হবে। আর এখানে কতগুলো কথা আছে যে রিসার্চ করতে গেলে সবসময় ইন্ডিভিজুয়াল একাই সব করতে পারে না, অনেক সময় টিম ওয়ার্ক প্রয়োজন হয়। সেক্ষেত্রে নন ডিসক্রিমিনেশন অফ রিসার্চ পার্সোনাল, যারা কাজ করছে, সেইটা করা চলবে। সেটা কিন্তু নন ডিসক্রিমিনেশন, অর্থাৎ কোনো এমনিতে তো হয়তো 5 জন একটা টিমে কাজ করছে, এরকম হতে পারে, কিন্তু আমরা সাহিত্যের ক্ষেত্রে বা দর্শনের ক্ষেত্রে, সোশ্যাল সায়েন্সে আমরা হয়তো খুব বেশি বড় টিম আমাদের হয় না, সায়েন্সে হয়তো অনেক বড় বড় টিম হয়। এখানে কিন্তু বলা হচ্ছে সবাইকে সমান গুরুত্ব দিতে হবে, কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা চলবে না। এটা হচ্ছে নন ডিসক্রিমিনেশন অফ রিসার্চ পার্সোনাল, যারা এর সঙ্গে যুক্ত থাকবে। স্যাবোটেজ অফ এক্সপেরিমেন্ট, অর্থাৎ এক্সপেরিমেন্ট করতে করতে মাঝখানে ঝগড়াঝাঁটি করে বা অন্য কোনো কারণে মাঝপথে এক্সপেরিমেন্টটাকে মানে নষ্ট করে দেওয়া হলো, সেটা এখানে একবারই করা চলবে না। সুপারভাইজারের সঙ্গে সুপারভাইজার সম্পর্ক, এটা তোমরাও জানো, এই জায়গাটা খুব প্রবলেমেটিক জায়গা। যে সুপারভাইজারের আচরণ কেমন হবে, সেখানে তোমরা বিভিন্ন ধরনের সুপারভাইজারের কথা নিশ্চয়ই শোনো, জানো। কোনো সুপারভাইজার খুবই স্ট্যান্ডার্ড ব্যবহার করেন স্কলারদের সঙ্গে, এবং সবসময় অ্যাকোমোডেটিভ, এবং স্কলারদের স্বার্থে, ছাত্রদের স্বার্থে অনেক কিছুই তারা করেন। কিন্তু আবার কিছু সুপারভাইজার আছে, তারা কিন্তু এরকম নয়, তাদের আচরণ কিন্তু অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি করে। তা এইগুলো যে সুপারভাইজারের সঙ্গে সুপারভাইজার রিলেশন কি হবে, সেটাও কিন্তু ওরা বলে দিচ্ছে যে এরকম রিলেশন হবে। সেখানে কিন্তু শুধুই ডমিনেট করা, তাকে অসম্মান করা, এগুলো কিন্তু করা উচিত নয়। মেনি অফ দ্য নর্মস of research promote a variety of other important moral and social values such as social responsibility, human rights. এখানে সোশ্যাল রেসপন্সিবিলিটি কথা বলা হচ্ছে, সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি কথা বলা হচ্ছে, যে আমি যাই করি না কেন, আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন একটা বিভাগে রিসার্চ করছি, এটা কিন্তু আমাকে সোশ্যালি রেসপন্সিবল থাকতে হবে এবং সোশ্যালি অ্যাকাউন্টেবল হতে হবে।
অর্থাৎ আমার জন্য যে শিক্ষক আছেন, আমার জন্য যে লাইব্রেরি আছে, আমি যেখানে বসি, সবটাই কিন্তু জনগণের সম্পত্তি, এবং সেখানে সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি আমাকে কিন্তু থাকতে হবে। আর অ্যানিম্যাল রাইটস এর প্রশ্ন, অ্যানিম্যালের প্রশ্ন রয়েছে, অ্যানিম্যাল ওয়েলফেয়ারের প্রশ্ন রয়েছে, হিউম্যান রাইটস এর প্রশ্ন রয়েছে, কমপ্লায়েন্স উইথ দ্য লজ, হেলথ অ্যান্ড সেফটি, এসব বিভিন্ন ক্ষেত্রে যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। রিসার্চ রেজাল্ট, ফেয়ারনেস, অ্যাকাউন্টেবল টু দ্য পাবলিক, একই ধরনের কথা, সেগুলো লাগবে। এবং রিসার্চ করতে গেলে কোলাবোরেটিভ ওয়ার্কের ক্ষেত্রে ট্রাস্ট, অ্যাকাউন্টেবিলিটি, মিউচুয়াল রেসপেক্ট, ফেয়ারনেস এগুলো লাগে। অনেক সময় বড় বড় বিজ্ঞানের যে গবেষণা, যেমন হিউম্যান জেনোম প্রজেক্ট 10 বছর ধরে চলেছিল গোটা পৃথিবীতে। মানুষের যত ধরনের জিন আছে সেই জিনকে ম্যাপিং করা, তাকে সিকোয়েন্সিং করার জন্য গোটা পৃথিবীতে প্রায় আমার ধারণা প্রায় 1 লক্ষের মতো রিসার্চ পার্সোনাল বিজ্ঞানী কাজ করেছে। রিসার্চ পার্সোনাল সঙ্গে মানে আমি শুধু বিজ্ঞানী এবং তাদের সহযোগীদের মিলে এত বড় একটা কাজ করতে গেলে কিন্তু ট্রাস্ট থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে এবং ফেয়ার হতে হবে, তা নাহলে কিন্তু সেটা সম্ভব নয়। অনেস্টি, ডিউ কেয়ার, ওপেননেস, ফেয়ার ক্রেডিট, এগুলো তো বুঝতেই পারছো, আমি আর আলাদা করে বলছি না। রেসপেক্ট ফর পিয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, আমার সঙ্গে যারা কাজ করছে তাদের প্রতি সম্মান দিয়ে কাজ করা। রেসপেক্ট ফর প্রপার্টি, সরকারি প্রপার্টি, তার ফিজিক্যাল এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেটাকে নষ্ট না করা। রেসপেক্ট ফর রিসার্চ সাবজেক্ট, এগুলো বিজ্ঞানের ক্ষেত্রে লাগে, অ্যানিম্যালের ক্ষেত্রে লাগে। ল, নন ডিসক্রিমিনেশন, স্টিওয়ার্ডশিপ অফ রিসোর্সেস, এগুলো সোশ্যাল রেসপন্সিবিলিটি, একই কথা। আমি এগুলো আমি মানে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার ফলে কিছু রিপিটেশন হয়েছে। এবার আমরা চলে আসছি, তাহলে এখানে যে জায়গাগুলো দাঁড়ালো সেটা হচ্ছে কি, 3টে কথা এখানে। FFP, আমাকে তথ্য ফলসিফাই করা চলবে না, অর্থাৎ যা পাই তাই আমাকে বলতে হবে, আমি অন্যরকম কিছু বলতে পারি না, এবং সেটাকে কোনো রকম ভাবে নিজের মতো করে সাজিয়ে নিয়ে ফেব্রিকেট করা চলবে না। আর 3 নম্বর হচ্ছে, রিসার্চ এবং পাবলিকেশনের ক্ষেত্রে আমি অন্যের থেকে সাহায্য নিলে সেটাকে নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট ফরম্যাট ফলো করে আমাকে অ্যাকনলেজ করতে হবে। শুধু তুমি সবটাই টুকি দিয়ে প্রথমে বলে দিলে যে আমি এর থেকে লিখেছি, ওইরকম কিন্তু নয় যে আমি তো অ্যাকনলেজ করেছি। ব্যাপারটা এরকম নয় যে আমার বই থেকে পর 50 পাতা লিখে গেলে দিয়ে বললে আমি সন্তোষের বই থেকে লিখেছি বললেই ব্যাপারটা মিটছে না। ব্যাপারটা অতটা সহজ নয়। সেখানে কিভাবে অ্যাকনলেজ করতে হবে, কতটা তুমি উদ্ধৃত করতে পারো, তার সব নির্দিষ্ট নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি ফলো করে করতে হবে। এই পাবলিকেশনের ক্ষেত্রে যে বিষয়গুলো আসছে আর কি, সেটা হচ্ছে আমাদের এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে কোপ গাইডলাইন, COP, কমিটি অফ পাবলিকেশন এথিক্স বলে একটা ইন্টারন্যাশনাল স্তরে একটা কমিটি আছে, তারা এগুলো নিয়ে চর্চা করে। আমাদের কিন্তু এই কোপ গাইডলাইন্সটা পড়লেই হবে, তার মধ্যেই মূল বিষয়গুলো আছে। সেখানে যেসব বিষয়গুলো আছে আমি সেগুলো সংক্ষেপে একটু বলছি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানেটা কি, যে আমি কোন একটা বিষয়ে আমি আর আমার ছেলে মেনে রিসার্চ করছি, আমি আমার ছেলে মিলে পাবলিকেশন করলাম, বলছি এটা করা যাবে না। হ্যাঁ, আমি আমার অনেক সময় এরকম হয় না যে আমরা আমাদের পরিচিত খুব কাছের লোক বা কোনো ছাত্রকে আমি একটু বেশি পছন্দ করি, তাকে আমি অথার হিসাবে নিয়ে নিলাম, ঠিক আছে এটা তো তোমার নামটা থাকছে, আমার নামটা থাকুক, তোমার নামটাও ঢুকিয়ে দিচ্ছি, এই সবগুলো করা যাবে না। এবং কোথায় কোথায় প্রবলেম গুলো হয় সেগুলো কিন্তু এখানে আরো কথা আছে, আমরা বলছি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে যে আমি আমার ছেলের সঙ্গে কোনো পাবলিকেশন করতে পারি না, সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, যে আমি চাইবো সবসময় যে আমার ছেলের ক্যারিয়ারটা তৈরি হোক, আমি ছেলে কিছু না করলেও তার নামটা আমি ঢুকিয়ে দিতে পারি। সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা নেই, সেটাকে ডিক্লারেশন দিতে হবে। পাবলিকেশন মিসকন্ডাক্ট বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখবো। ভায়োলেশন অফ পাবলিকেশন এথিক, অথরশিপ মানে যিনি যেটা লিখেছেন, যিনি যেটা মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যার যেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যার যতটুকু কন্ট্রিবিউশন সেটাই অথর হিসেবে থাকবে, যার যতটুকু কন্ট্রিবিউশন। আমি ইচ্ছা করে আমি 5 জনকে জুড়ে দিলাম বা বললাম, বা এমনও অনেক সময় হয় আমাদের আর্টসের লোকেরা অনেক সময় এরকম করেন, ঠিক আছে আমাদের তো পাবলিকেশন আর লাগবে না, আমি ঠিক আছে তোর নামই হোক,
তোর একটা সিএসসি তে যদি 1 পয়েন্ট পাস, আমার নামা দিতে হবে না। এই এই জিনিসগুলো চলবে না। যে এক্স্যাক্টলি যে যার যতটুকু ক্রেডিট সে ততটুকুই ক্রেডিট পাবে। সে যদি আমার জন্য পাবলিকেশন ডেটাগুলো কালেক্ট করে দেয়, আমার জন্য বইপত্র ডেটা সব কালেক্ট করে দিয়েছে, আমি তার জন্য সেটুকুই অ্যাকনলেজ করতে পারি যে এই কাজটা করার সময় আমাকে এইভাবে সাহায্য করেছে। সেখানে অথরশিপ আমি তাকে সেকেন্ড অথর বানিয়ে দিলাম, সেটা কিন্তু করা সম্ভব না। কিন্তু সে যদি সত্যি সত্যি আমি যেভাবে যতটুকু কাজ করছি সেও কিন্তু 40% 50% কাজ করেছে, তাহলে কিন্তু সে আমার একই গোত্রে তোমার অথর হিসাবে স্বীকৃতি পাবে। অথরশিপ কন্ট্রিবিউটর এই ব্যাপারগুলো করা চলবে না। হ্যাঁ, প্রিডেটারি পাবলিকেশন, এটা আমি একটু বলে নিই যে এমন কিছু পাবলিকেশন আছে যেগুলো কোনো নিয়ম নীতি ফলো করে না। হ্যাঁ, তুমি আজকে দিলে 1 সপ্তাহের মধ্যে পাবলিশ করে দেবে। হ্যাঁ, শুধু টাকা পয়সার গল্প। এগুলোকে বলা হয় প্রিডেটারি পাবলিকেশন, এবং গোটা পৃথিবী জুড়ে ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে এই জিনিসগুলো। এবং সেগুলোকে আইডেন্টিফাই করা, সেই ধরনের পাবলিকেশনকে মানে ডিসকারেজ করা এবং তার সেই সব জায়গায় না যাওয়া, এগুলো কিন্তু এই পাবলিকেশন এথিক্স এর মধ্যে পড়ে। অনেস্টি তো বুঝতে পারছি, ইচ অথার পার্সন, এক্সপার্ট, রিভিউয়ার, মেম্বার অফ জার্নাল এডিটোরিয়াল বোর্ডস, তাদের সবাই কি অনেস্টলি কাজ করতে হবে। অনেস্টি এবং ইন্টিগ্রিটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি কারোর প্রতি অনেক সময় হয় না, নিজের ছাত্রের, সেজন্য সাধারণভাবে আমার ছাত্রের লেখা আমার কাছে আসার কথা নয়, সাধারণভাবে আসে না। হ্যাঁ, মানে যেহেতু ওখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, সেই জন্য তবুও আমাদের খেয়াল রাখতে হবে যে আমাকে কিন্তু ইম্পার্সিয়ালি জাজমেন্টটা দিতে হবে। সেজন্য আমরা রিভিউ প্রসেস, peer review process contributes to the quality control, and it is an essential step to ascertain the standard and originality of the research. এখানে মানে হচ্ছে কি, রিভিউ প্রসেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো তুমি একটা পাবলিকেশন করছো, পাবলিকেশন মানে সেটা হচ্ছে রিসার্চ প্রোডাক্ট। পাবলিকেশন তো এমনি এমনি হবে না, তুমি একটা বিষয় রিসার্চ করেছো, তার উপর ভিত্তি করে তুমি একটা লেখা কোথাও কোনো জার্নালে পাঠালে। সেখানে নিয়ম কি, সেই জার্নালের একজন চিফ এডিটর বা এডিটর থাকেন, তিনি সেই লেখাটাকে ওই বিষয়ে যারা মানে চর্চা করেন তাদের কাউকে রিভিউ করার জন্য পাঠাবেন, এবং সাধারণ ক্ষেত্রে অন্তত 2 জনের কাছে পাঠানোর কথা। সেই 2 জন রিভিউয়ার নিরপেক্ষভাবে সেই বিষয়টার সম্পর্কে মন্তব্য করবেন। এই 2 জন যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তো প্রথমেই ছাপা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এদের মধ্যে হয়তো একজন বললেন যে হ্যাঁ এটা ঠিক আছে, আরেকজন না এই পয়েন্টস গুলোকে কারেক্ট করতে হবে, এটাকে রিভাইজ করতে হবে, বা এটাকে একটু রিকাস্ট করতে হবে, তাহলে সেই রিপোর্ট সহ তার কাছে পাঠানো হবে। সে সেটা করার পরে, তিনি যদি বলেন যে এটা করার পরে আমাকে আবার দেখাতে হবে, তাহলে তার কাছে আবার পাঠাতে হবে, তারপরে সে ওকে করলে তারপরে হবে। অনেকে এরকমও হয়েছে, আমি এই কাজগুলো আমাদের তো করতেই হয়, আমি অনেক করি আর কি, এমনকি বিদেশের জার্নালের 2-1টা করতে হয়। সেক্ষেত্রে এমন অবস্থা হয় যে আমি হয়তো বললাম যে এই পয়েন্টস গুলো ঠিক করে নিয়ে এটা পাবলিশ করা যেতে পারে, কিন্তু আরেকজন বলেছেন যে না, এটা একবারই করা সম্ভব না। ব্যাস, তাহলে আমাকে জানিয়ে দেওয়া হলো যে ওইটাকে আরেকজন রিভিউয়ারের মত অনুসারে ওটাকে রিগ্রেড করা হলো। তার মানে এই যে রিভিউ প্রসেসটা, এর মধ্যে এক ধরনের অনেস্টি, এক ধরনের ট্রুথফুলনেস থাকবে। এথিক্যাল স্ট্যান্ডার্ড, রিসেন্ট জার্নাল এডিটোরিয়াল প্রেজেন্টেড সাম এক্সপিরিয়েন্স অফ আনস্ক্রুপুলাস অ্যাক্টিভিটিস। আনস্ক্রুপুলাস কত ধরনের হতে পারে, আজকে সাংঘাতিকভাবে সামনে আসছে। এমন অনেক ইন্টারন্যাশনাল পাবলিশারের নাম দিয়ে জার্নাল ছাপা হচ্ছে, হ্যাঁ, এবং সেখানে কিভাবে হচ্ছে, মানে সাংঘাতিক ধরনের একটা ঘটনা ঘটছে। সেইগুলো এথিক্যাল স্ট্যান্ডার্ড, এডিটোরিয়াল স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন হচ্ছে না। এবং এখানে আমরা যেটা বলছিলাম যে গিফট অথরশিপ, হ্যাঁ, গিফট অথরশিপ। এখন গিফট অথরশিপ মানে কি, আমি কাউকে আমি ইনক্লুড করে নিলাম, হ্যাঁ, তা আমি এখানে খুব ব্যক্তিগত একটা ঘটনা বললে ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, তাহলে বুঝতে পারি গিফট অথরশিপের সমস্যাটা কি বা এটা কি ধরনের জিনিস। আমি বাংলাদেশে একটা কনফারেন্সে আমাকে যেতে বলেছে। তা এবারে মিসেস বললো যে আমি তো বাংলাদেশ কখনো যাইনি, যে তোমার সঙ্গে আবার যাবো।
তো আমি ওদেরকে বললাম যে আমার মিসেস যাবেন, তা বাকি খরচ খরচা আমি দেবো, আপনারা মানে একটু এটা একটু মানিয়ে নিতে হবে। তা উনি তখন ওরা বলছে যে আপনার মিসেস তো ফিলোসফির অধ্যাপিকা, বলে হ্যাঁ, তাহলে উনি একটা কিছু লিখুন, দিয়ে তাহলে মানে একবার সবকিছু হয়ে যাবে। তা আমরা ওই জায়গাতে আমরা খুব মানে স্ট্রংলি প্রোটেস্ট করিনি বলে পরবর্তী পর্যায়ে কিন্তু সমস্যা হয়েছে। হ্যাঁ, তা এখানে তার মানে আমি যেটা মিন করতে চাইছি, গিফট অথরশিপ কিন্তু মানে মোটেই কাম্য নয়। সেখানে কিন্তু যে যার যতটুকু ক্রেডিট পাওয়ার কথা সে ততটুকুই পাবে। আমরা যেন অথরশিপকে গিফট হিসাবে কাউকে না করি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের কথা বললাম, বিভিন্ন ধরনের প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি, এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আমি যেটা রিসার্চ করে আবিষ্কার করেছি, বের করেছি, তার উপর আমার রাইট আছে এবং সেই রাইটটাকে আমি রক্ষা করব, এবং কিভাবে সেটা অন্যরা ব্যবহার করবে তার নিয়ম নীতি আছে। একবারে ব্যবহার করতে পারবে না তা নয়, সেই নিয়ম নীতি অনুসারে ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে যে বিষয়গুলো আসছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে আমি আগে যেগুলো বললাম, ফেব্রিকেটিং, ফলসিফাইং, এগুলো কুকিং দ্য ডেটা, এগুলো তো আমি অলরেডি বলেছি। আর মূল বিষয় যেটা হচ্ছে প্লেজিয়ারিজম, এই প্লেজিয়ারিজমের বিষয়টাকে একটু বিস্তারিতভাবে জানতে হবে। অনেক সময় হঠাৎ থিসিস ফেরত এলো, বলা হলো যে এটা প্লেগিয়ারিজম রয়েছে, তখন তুমি বলবে যে কই আমি তো জানতাম না। হ্যাঁ, এইসব কথা যাতে না বলতে পারে সেই জন্য এগুলোকে বাধ্যতামূলক ভাবে সিলেবাসের মধ্যে রাখা হয়েছে, পরে যেন কেউ বলতে না পারবে আগে তো বলেননি, এরকম হলে এরকম হয়। এখন এই প্লেজিয়ারিজম নিয়ে কিন্তু সেই জন্যই আমাদের বলা হচ্ছে যে প্লেজিয়ারিজম কাকে বলে, কিভাবে সেটাকে অ্যাভয়েড করা যায় এবং কি পদ্ধতি ফলো করতে হবে, সেগুলো সবই কিন্তু আমাদের জানতে হবে। তাহলে প্লেগারিজম ইজ ডিফাইন্ড ইন ডিকশনারিজ as a wrongful appropriation, close imitation, or purloining and publication of another author's language, thoughts, ideas, or expressions, and the representation of them as one's own original work. এটা এক ধরনের একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা হচ্ছে যে অন্যের লেখা, another author's language, thoughts, and ideas and expressions. ল্যাঙ্গুয়েজ, থটস, আইডিয়াস অ্যান্ড এক্সপ্রেশনস, শুধু লেখা নয় কিন্তু তার থটটাও তার মধ্যে পড়ে, সেটাকে আমি রংফুলি অ্যাপ্রোপ্রিয়েট করলাম, আত্মসাৎ করলাম ভুলভাবে বা নিয়ম নীতি না মেনে। ক্লোজ ইমিটেশন, আমি প্রায় একই ধরনের অনুকরণ করছি, বা তার মানে বিভিন্ন লেখাগুলোকে এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে আমি নিজের মতো একটা জিনিস তৈরি করার চেষ্টা করলাম এইটাকে, এবং সেটাকে শেষ পর্যন্ত আমি দেখাচ্ছি যে এটা আমার নিজের অরিজিনাল ওয়ার্ক। তুমি বলবে যে এটা কি করে দেখানো হতো, কেননা একটা লেখার পরে তোমার সিগনেচার থাকে শেষে, সেই সিগনেচারটা দাবি করে, মনে করিয়ে দেয় যে যা কিছু বলা হলো সেটা আমার, তোমার। তাহলে অন্যের লেখাগুলোকে তুমি ফর্মালিটি মেনে, কনভেনশন মেনে, অ্যাকনলেজ না করে তুমি যখন ওটা লিখে নিজের সিগনেচার করছো, তার মানে এটা সবটাই তোমার নিজের লেখা বলে সামনে আসছে। সেই জন্য বলা হচ্ছে যে এই করলে সেটা কিন্তু প্লেজিয়ারিজম হবে, এবং এই প্লেজিয়ারিজম হবে। এবার তার থেকে বেরিয়ে আসার কি উপায় আছে আমি পরে আসছি সেগুলো নিয়ে। আগে এটা নিয়ে খুব একটা আলোচনা হতো না, কিন্তু রিসেন্ট জার্নালিজম এবং একাডেমিয়াতে এই প্লেজিয়ারিজম নিয়ে খুব বেশি সমস্যাগুলো হয়েছে। সেজন্য একাডেমিক এটা ডিসঅনেস্টি এবং ব্রিচ অফ জার্নালিস্টিক এথিক্স সাবজেক্ট টু স্যাংশন লাইক এক্সপালশন অ্যান্ড আদার সিভিয়ার কেরিয়ার ড্যামেজ। আমাদের একাডেমিয়াতে একবারে এক্সপালশন থেকে সিভিয়ার কেরিয়ার ড্যামেজ পর্যন্ত হতে পারে। সেজন্য একটা শাস্তির ব্যবস্থা হয়েছে, এবং কিভাবে কি শাস্তির ব্যবস্থা হয়েছে সেটা আমি এবার দেখাবো। কত ধরনের প্লেগারিজম হয়, যেমন সেলফ প্লেগারিজম। আমি এটা খুব ইন্টারেস্টিং, আমি নিজের লেখাটাই নিজের বিষয়টাই আমি আবার দ্বিতীয়বার, আবার তৃতীয়বার ছাপছি, বলছি, এটাকে বলছে সেলফ প্লেগারিজম। এটা কি ইন্টারেস্টিং ব্যাপার না? আমার নিজের লেখা আমি যদি দ্বিতীয়বার পাবলিকেশন করতে যাই, তাহলে আমি যদি সেটা পরিষ্কার করে না বলি যে কেন আমার দ্বিতীয়বার পাবলিকেশন করার দরকার হবে, যদি এমন হয় যে এটাকে আমাকে আমি বলতে পারি এটা সেকেন্ড এডিশন দরকার হচ্ছে, সংস্করণ দরকার হচ্ছে, সেটা আলাদা জিনিস।
যে আমি নতুন কিছু তথ্য পেয়েছি, এটাকে অ্যাড করতে হবে, সেটা তাহলে তোমার সংস্করণ হবে। কিন্তু তুমি যদি আবার ওই একই জিনিস নিয়ে আরেকটা পাবলিকেশন করো, তাহলে কিন্তু সেলফ প্লেগারিজম হয়ে যাবে, কিন্তু রিডান্ডেন্ট পাবলিকেশন হয়ে যাবে। যেমন একটা অভিজ্ঞতার কথা আমি বলছি, যে অনেক সময় আমরা লক্ষ্য করি যে বিশেষ করে যারা কি বলবো টিচারদের প্রমোশন সংক্রান্ত ব্যাপারে অনেক সময় এরকম হয় যে আগে একটা লেখা ছিল, আজ থেকে 10 বছর আগে একটা পাবলিকেশন ছিল, ধরে নিচ্ছি যে প্রোগ্রেসিভ পাবলিশার থেকে সেটা বেরিয়েছে, তারপরে সেটাকে একটু এদিক ওদিক করে দিয়ে ওই অন্য একটা পাবলিশার, অন্য একটা পাবলিশার দিয়ে এসে আর একটা বই বের করা হয়। এগুলো যদি জাস্টিফাইবল না হয়, তাহলে কিন্তু এটা সেলফ প্লেগারিজম বা রিডান্ডেন্ট পাবলিকেশন হিসেবে সেটা গণ্য হবে। নেট প্লেগারিজম, নেটে আমরা এখান থেকে কপি পেস্ট করি, সেটা প্লেগারিজম। এবং এই প্লেগারিজমের কি ফল, সেটা তো আমি দেখাচ্ছি, যে 10% পর্যন্ত সিমিলারিটি বলা হয়, সিমিলারিটি চেকিং এর জন্য 10% পর্যন্ত আমরা সেগুলোকে অ্যালাউ করতে পারি, কিন্তু তার বেশি কিন্তু অ্যালাউ করা যাবে না। আমি এখানে বলছি, আগে আমরা উরকুন ব্যবহার করতাম, এখন আর ব্যবহার করা হচ্ছে না। নাও ইউজিসি, এটা এটা একটু পুরনো হয়ে গেছে। ওরা তো ইউজিসি কয়েক বছর অন্তর অন্তর নতুন নতুন আর্লিয়ার ইউজিসি যে প্লেগারিজম চেকিং সফটওয়্যারটা ছিল উরকুন বলে একটা, এবং সেই উরকুনদের সেটার মাধ্যমে আমার প্লেগারিজম চেকিংটা হবে, এবং এর একটা লেভেলিং আছে, কি ধরনের কি হবে সেটা তো আমি পরে আসছি। বিভিন্ন রকম ভাবে এটাকে বিভিন্ন জায়গাতে বলা হয়েছে। লিটারেরি থেফট বলা হচ্ছে, ফ্রড অফ ডিসিভিং আদার্স টু গেইন সামথিং অফ ভ্যালু, সামটাইমস লিগ্যাল রিপারকেশনস আছে, বাট ইজ অলওয়েজ এ সিরিয়াস মরাল অফেন্স, not only dishonest but also proof of incompetence of doing research and expressing original thought. শুধু ডিসঅনেস্টি নয়, সে কিছু পারে না, একেবারেই অপদার্থ, সেটাও কিন্তু এর মধ্য দিয়ে প্রকাশ পায়। One instance of plagiarism can cast a shadow across an entire career. এটা আমাদের অভিজ্ঞতা আছে, আমরা সেরকম একজন দুজনকে চিনি, সত্যি মানে দু একটা ঘটনা দেখবে পেপারেও বেরোয়, তাদের পুরো লাইফ কেরিয়ারটা ওই যে দাগটা তারা কাটিয়ে উঠতে পারে না। তারা কাটিয়ে উঠতে পারে না। হয়তো সবসময় বড় ধরনের শাস্তি হলো না, কিন্তু ওইটাই যথেষ্ট শাস্তি। খবরের কাগজে বেরিয়েছিল উনি এই করেছেন অমুক তমুক, সেজন্য সেটা কিন্তু তার পুরো ক্যারিয়ারটাকে একটা তার মধ্যে একটা ব্ল্যাক স্পট হিসেবে কাউন্টেড হতে পারে। আর এমনি তো কিছু শাস্তি আছে, সেগুলো কিরকম শাস্তি কথা আমি বলছি। আন্ডারমাইন্স পাবলিক ট্রাস্ট ইন দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস, ওখানে তো এরকমই হয়। আমরা বলি না, যেমন একটা নতুন ইউনিভার্সিটি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলি, সে এমন একটা ইউনিভার্সিটি সেখানে শুধুই পিএইচডি হয়। আমি তো মানে আমাকে ফোন করে বলছে যে আপনি একটু যদি সুপারভাইজার হন আর কি। আমি বললাম সে কি কথা, শুধুই পিএইচডি হয় এমন ইউনিভার্সিটি তো আমি তো জমেও শুনিনি, হচ্ছে। তা যাই হোক, তা এখানে প্রশ্ন হচ্ছে যে সেই ধরনের ইনস্টিটিউশনের সম্পর্কে লোকের দৃষ্টিভঙ্গিটা কি হবে, যেখানে মানে একটা বিষয় সম্পর্কে হায়ার এডুকেশনের কোনো পড়াশোনারই ব্যবস্থা নেই, সেখানে কি করে সেই বিষয়ে রিসার্চ হতে পারে আমি ভেবে পাই না। তো যাই হোক, পাবলিক ট্রাস্ট অফ এডুকেশন ইনস্টিটিউশন, ডিফারেন্ট ফর্মস, বাইং পেপার্স ফর an internet service, reusing work done by others, copying text from published sources not properly acknowledged, maybe unintentional। এখানে আরেকটা কথা আছে, আনইনটেনশনাল হলেও কিন্তু তোমার ছাড় নেই, যে না আমার ভুলে গেছে, আসলে এটা আমি খেয়াল করিনি, ওইটা হয়ে গেছে, এই কথা তোমাকে কিন্তু আর পরে কেউ শুনবে না। তুমি যা করবে চেক করার আগে পর্যন্ত, চেক করার হয়ে গেলে যখন ওটা থিসিসটা সাবমিটেড হয়ে যাবে তখন কিন্তু এই কথাগুলো আর কেউ শুনবে না। কিন্তু একটা কথা এখানে বলা আছে, পাবলিক ডোমেনে যে তথ্যগুলো আছে, পাবলিক ডোমেনের যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো কিন্তু আমরা অ্যাকনলেজ না করেও ব্যবহার করতে পারি। যেমন আমি যদি ইন্ডিয়াতে যে লাস্ট সেন্সাস হয়েছে 2011, সেই সেন্সাস ডেটাটা পাবলিক ডোমেনে আছে, এটা তুমি ব্যবহার করতে পারো। এর জন্য অ্যাকনলেজমেন্ট করলেও হয়, না করলেও হয়, সেটা খুব বড় কথা নয়। যেগুলো পাবলিক ডোমেনে যেসব ইনফরমেশন গুলো পাওয়া যায় সেগুলো তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন ধরনের প্লেগারিজমের ভ্যারাইটি, সাবস্ট্যান্সিয়াল প্লেগারিজম, মিনিমাল প্লেগারিজম, কমপ্লিট প্লেগারিজম, এগুলো সব আছে। বিভিন্ন রকম ভাবে অনেকে বিভিন্ন রকম ভাবে ভাগ করছেন, মূল বিষয়টা একই,
কিন্তু বিভিন্ন রকম ভাগ। কেউ বলছে ডাইরেক্ট প্লেগারিজম, সেলফ প্লেগারিজম, মোজাইক প্লেগারিজম। মোজাইক মানে হচ্ছে আমি এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে একটা প্যাচ আপ করে নিলাম। মানে আমার ধরো 10টা লেখা আছে, 10টা লেখার আছে, তার মধ্যে কতগুলো আইডিয়াকে বেছে বেছে নিয়ে তুমি তার থেকে একটা জিনিস বানালে, যে মোজাইক প্লেগারিজম বলা হচ্ছে এটাকে। অ্যাক্সিডেন্টাল প্লেগারিজম, ইন্টারনেট প্লেগারিজম, আনইনটেনশনাল প্লেগারিজম, বিভিন্ন রকম ভাবে ভাগ করা যায়। এই যে ডকুমেন্টের কথা বলছি, ইউজিসি গাইডেন্স ডকুমেন্ট সেপ্টেম্বর 2020, এটা অনলাইনে পাবে, ইউজিসি ওয়েবসাইটে পাবে। সেইটা হচ্ছে তোমাদের মেন ডকুমেন্ট, এইটার উপর ভিত্তি করেই সবকিছু হবে। এখানে সব বিষয়গুলোকে আমরা যেসব কথাগুলো বলছিলাম আর কি, সেগুলো কম বেশি সবই এখানে বলা আছে। এই ডকুমেন্টটা ওখান থেকে ডাউনলোড করে নেবে, সেখানে সব কথাই কম বেশি বলা আছে। এখানে কি উদ্দেশ্য বলা আছে, যে কেন এটা করতে হচ্ছে। টু ক্রিয়েট একাডেমিক অ্যাওয়ারনেস অ্যাবাউট রেসপন্সিবল কন্ডাক্ট অফ রিসার্চ, স্টাডি, project work, assignment, thesis, dissertation, promotion of academic integrity, and prevention of misconduct, including plagiarism in academic writing among students, researchers, faculty, and other members of the academic staff, as well as any employee of higher education institutes. সেজন্য এখন এমনকি টার্ম পেপার জমা দিতে গেলেও পরীক্ষা সংক্রান্ত সেটাও চেক করে নিতে বলছে। আমাদের এখানে হয়তো এখন ওগুলো চালু হয়নি, আস্তে আস্তে হবে। তা এই বিষয়গুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে, যে অ্যাওয়ার করে দেওয়া এবং এগুলো যাতে না হয় সেটাকে রক্ষা করা। এখানে সেন্সিটাইজেশন সেমিনার, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তার সঙ্গে এখন তো সিলেবাসের সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে এই নিয়ে পরে কথা না ওঠে। এখানে একটা শব্দ ওখানে ব্যবহার করা হয়েছে, রিসার্চ ইন্টিগ্রিটি। এটা মানেটা কি? মানে ইউজ অফ অনেস্ট অ্যান্ড ভেরিফায়েবল মেথডস ইন প্রপোজিং, পারফর্মিং অ্যান্ড ইভ্যালুয়েটিং রিসার্চ। Use of honest and verifiable methods in proposing, performing, and evaluating research. Reporting research results with particular attention to adherence of rules, regulations, and guidelines. মেনে করতে হবে। Following commonly accepted professional codes and norms. এটাকে হচ্ছে রিসার্চ ইন্টিগ্রিটি। এইটা যে ডিফাইন করেছেন এইভাবে। তা এখানে কতগুলো এর সঙ্গে কতগুলো একই রকম এর সঙ্গে সম্পর্কিত কতগুলো কনসেপ্ট এখানে ব্যবহার করা যায়। রেলিভেন্স, যে রিসার্চ যেটা করছি তার সঙ্গে তার রেলিভেন্সটা কি, কেন এই আজকের দিনে সেটাকে আমি যেটা করছি কেন করছি, সোসাইটিকে কিভাবে সেটা সমৃদ্ধ করতে পারে, বিজ্ঞানের অগ্রগতিতে সেটা কেন প্রয়োজন, সেটাকে জাস্টিফাই করা। তার মানে রেলিভেন্স থাকবে। ট্রান্সপারেন্সি, হ্যাঁ, একদম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জায়গাতে মানে ওপেক হবে না, সবকিছু ট্রান্সপারেন্ট হবে, কম্প্রিহেনসিভ, ফেয়ার হবে, আনবায়াসড হবে, এই বিষয়গুলো থাকবে। রেসপেক্ট, যে অন্যের রেসপেক্ট দু রকমের, অন্যের লেখার প্রতি রেসপেক্ট, তেমনি আমার দেশের যে ট্র্যাডিশন, কালচার, হ্যাঁ, হেরিটেজ, তার সঙ্গে সঙ্গতি রেখে কথা বলতে হবে। আমি উল্টো পাল্টা কথা বললাম, তাতে একটা কমিউনিটি রেখে গেল, এরকম করে করা চলবে না। আর ইম্পার্সিয়ালিটি, অবজেক্টিভিটি, যে কথাগুলো বলছি, ল্যাক অফ বায়াস, এগুলো না হলে কিন্তু কাজ করা সম্ভব নয়। ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, স্বাধীনভাবে ভাবনা চিন্তা, স্বাধীন ভাবনা, আমার রিসার্চ হচ্ছে স্বাধীন ভাবনা চিন্তা, স্বাধীন অনুশীলনের ফল, সেই ইন্ডিপেন্ডেন্সটা থাকতে হবে। এবং আমাকে অ্যাকাউন্টেবল হতে হবে। আমি যেখান থেকে পয়সা নিচ্ছি সেগুলো তো আছি, একই সঙ্গে ইন জেনারেল আমার কিন্তু গভর্নমেন্টের প্রতি, সরকারের প্রতি, জনগণের প্রতি আমার দায়বদ্ধতা থাকছে, এই অ্যাকাউন্টেবিলিটি ব্যাপারটা থাকবে। আর এখানে একটা কনসেপ্ট ওনারা একটা সিস্টেম মানে তৈরি করেছেন, ORI বলা হয়, অফিস অফ রিসার্চ ইন্টিগ্রিটি বলে একটা কমিটি। ধরো এখানকার ইউনিভার্সিটিতে কোনো একজনের সম্পর্কে এরকম অভিযোগ উঠেছে, তখন আমাদের ভাইস চ্যান্সেলরের সভাপতিত্বে একটা কমিটি আছে, তৈরি আছে, এবং সেইটা তারা একটা রিপোর্ট তৈরি করলো। তারা কিন্তু সরাসরি পানিশমেন্ট দিতে পারে না, তারা তাদের এই পুরো ফ্যাক্টটাকে চেক করে নেবে, তারপরে তার উপর রিপোর্ট তৈরি করে ইউজিসিতে পাঠাবে। ইউজিসি যে কমিটি আছে, অফিস অফ রিসার্চ ইন্টিগ্রিটি, সেই কমিটির লোকেরা সেটাকে এক্সপার্টদের কাছে পাঠাবে বা এক্সপার্টকে ডাকবে, যে এটা কতটা ঠিক কতটা ভুল, হ্যাঁ, তারপরে তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত ইউনিভার্সিটিকে জানানো হবে, ইউনিভার্সিটি সেই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে। এটা অফিস অফ রিসার্চ ইন্টিগ্রিটি বলে একটা কমিটি, হাই পাওয়ার কমিটি আছে, যারা ফাইনালি সিদ্ধান্ত নেবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এটা যে আমাদের যে ইউজিসি যে মিটিং হয়েছে 530 নম্বর মিটিং এ এটা ফাইনাল হয়েছে, যে
প্লেগেরিজমটা কি হবে। সেখানে বলা হচ্ছে সিমিলারিটি আপ টু 10% এক্সেম্পটেড, সেখানে কোনো সমস্যা নেই। এখানে এটা মনে করা হচ্ছে যে আমরা অনেক শব্দ পরিভাষা ব্যবহার করি যেগুলো অনলাইনে দিলেই মনে হবে যে অন্যরা তো সেগুলো ব্যবহার করেন, তা সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য 10% এক্সেম্পটেড। 10 থেকে 40% যদি হয় তাহলে তার শাস্তিটা আমি বলছি, তাকে 1.5 বছর বসিয়ে রাখা হবে, এইসব যেটা জমা দিয়েছে সেটা ফেরত নিতে হবে, নতুন করে রিভাইজ করে জমা দিতে হবে, এসব ব্যাপার আছে। তবে 40 থেকে 60% হলে কি হবে, আর 60% অ্যাভাব হলে কি হবে, এই যে শাস্তিগুলো আমরা দেখছি। এই শাস্তিগুলো বলা হচ্ছে যে ফ্যাকাল্টি, স্টাফ, রিসার্চার সবার ক্ষেত্রেই হতে পারে। Similarity above 10 to 40%. Such students shall not be given any mark and or credit for the plagiarized script and shall be asked to submit a revised script within a stipulated time period not exceeding 6 months. হ্যাঁ, এটা 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে তাকে আবার তৈরি করে আবার কিছু জমা দিতে হবে, তবেই সেটা বিচারের মধ্যে আসবে। আর 40 থেকে 60% হলে such students shall not be given any mark and or credit for the plagiarized script and shall be asked to submit a revised script after a period of 1 year and not exceeding 18 months, অর্থাৎ 1 থেকে 1.5 বছর। 1 থেকে 1.5 বছরের মধ্যে তাকে আবার ডিসাবমিট করতে হবে, ওটা পুরোটা সেটাকে যেটা সাবমিট করেছে সেটাকে উইথড্র করতে হবে। আর যেটা অ্যাবাভ 60 হলে his or her registration for that course to be ক্যান্সেল করতে হবে। এইভাবে ওরা একটা করেছে যে এইভাবে এই বিষয়গুলো বিচারের মধ্যে আসবে। এখন এগুলো কে বিচার, প্লেগেরিজম চেকিং এর ব্যবস্থা সেজন্য সফটওয়্যার তৈরি করে আছে। এখন যে সফটওয়্যারটা আমাদের ব্যবহার করতে বলেছেন ইউজিসি, সে ড্রিল বিট বলে একটা সফটওয়্যার। সেই সফটওয়্যার আমাদের এই মোটামুটি 1/10/23 থেকে ওটা চালু হয়েছে, ইউজিসি সেটাকে পাঠিয়েছে। ইউজিসি যত হায়ার এডুকেশন ইনস্টিটিউট আছে, ইউনিভার্সিটি আছে, তাদের সব জায়গাতেই এটাই এই নিয়মেই করতে হবে, তার মধ্য দিয়ে যেতে হবে। এবং তারা যে রিপোর্ট তৈরি করবে, এরা যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার যে রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত হবে। ড্রিল বিট হচ্ছে ব্যাঙ্গালোর বেসড একটা ইন্ডিয়ান মেড সফটওয়্যার। এখানে এমনকি জিপিটির সব বিষয় ধরতে পারছে। হ্যাঁ, এবং এখানে একটা প্রশ্ন উঠেছিল যে অন্য জায়গা থেকে যদি চেক করি তাহলে হবে না কেন। সেই নিয়ে আমাদের মাঝে মাঝে বিভিন্ন কোম্পানি আমাদের ইউনিভার্সিটিতে এসেছে, তারা ছিল যে ওদের থেকে আমরা ভালো, ড্রিল বিট থেকে আমরা ভালো সার্ভিস দেবো, অমুক তোমার এসব কথা উঠেছিল। তখন যিনি আমাদের এটা দায়িত্বে আছেন, বিকাশ মুখোপাধ্যায়, হ্যাঁ, বিকাশ বাবু বললেন যে দেখুন আসলে এটা একটা লিগ্যাল রিপার্কেশন আছে। ইউজিসি যে সফটওয়্যার দিয়েছে সেই সফটওয়্যারের বিষয়টা দেখা হবে, সেটা সেই সফটওয়্যার যা তাই। যদি সফটওয়্যারটা একটু ব্যাকডেটেড হয় তা ব্যাকডেটেড, যদি সফটওয়্যারে কিছু সমস্যা থাকে তা সেটা থেকেই করতে হবে, অন্যটা করলে কিন্তু ইউজিসির কাছে অ্যাকসেপ্টেবল হবে না। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। সেই জন্য বলছি বস ইজ অলওয়েজ রাইট, উনি কথাটা ব্যবহার করেছেন যে যেহেতু এটাকেই করতে বলেছে এটা থেকে আমাদের করতে হবে, তা না হলে কিন্তু লিগ্যাল সমস্যাগুলো কিন্তু মোকাবিলা করা যাবে না। আগে আমরা টার্নিটিন, উরকুন্দ এসব ব্যবহার করতাম, এখন এটা ব্যবহার করা হচ্ছে এই যে সফটওয়্যার চেকিং এর যে ব্যাপার। কি নাম সফটওয়্যারটার আরেকবার বলুন। হ্যাঁ, আমরা এখন যেটা ব্যবহার করি ড্রিল বিট, DRILLBIT। আমি এই মেটেরিয়ালসটা তোমাদের কাছে পাঠিয়েছি, এখানে সব লেখা আছে দেখবে। এই যে ড্রিল বিট সফটওয়্যারে এখন চেকিং হয়। আগে আমরা টার্নিটিন, উরকুন্দ এইসব সফটওয়্যার ব্যবহার করতাম, মানে ইউজিসি ঠিক করে দেয়। এরা একটা গ্লোবাল টেন্ডার ডাকে, সেই গ্লোবাল টেন্ডার থেকে একটাকে গ্রহণ করে এবং সেটাই সব ইনস্টিটিউট, হায়ার এডুকেশন ইনস্টিটিউটের জন্য পাঠায়, তো ওদের মাধ্যমেই হয়। এবারে যে কথাগুলো আমি একটু বলবো যে হাউ টু অ্যাভয়েড প্লেজিয়ারিজম, অ্যাভয়েড করার কি কি পদ্ধতি প্রকরণ আছে সেটা আমি একটু শুনে বলে শেষ করব। এখন এটা খুবই দরকার যে অন্যের লেখা থেকে আমাদের সাহায্য নিতেই হয়। আমরা তো প্রথম থেকে অন্যের লেখা পড়ে পড়েই বড় হই এবং তার মধ্য দিয়ে তো নিজের লেখা শিখি। হ্যাঁ, যেন অন্যের লেখা না পড়ে কি সরাসরি কি আর সাহিত্যিক হয় না কি হয় বা কিছু হয়, সেটা নিয়ে সমস্যা নেই। সমস্যা হচ্ছে কি যে আমি মানে নিজের যতটুকু আমি তো এমনিতে একটা শুধু এরকম চাইছি না যে আমাকে একটা, আমি যে স্বাক্ষর সেই মর্মে আমাকে একটা সার্টিফিকেট দিন। তো সাক্ষরতার ব্যাপার তো নয়, এটা তুমি রিসার্চের জায়গায় এসেছো, হাইয়েস্ট ডিগ্রি, সেখানে তোমার কন্ট্রিবিউশন কি সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে, তোমাকে বলতে হবে যেটা আমি নিজের
গবেষণা করে পেয়েছি, এটা এইভাবে হয়েছে, তোমাকে সবটাই কিন্তু পরিষ্কার করে বলতে হবে। অন্যের লেখা থেকে তুমি টুকে দিয়ে তুমি ডিগ্রি পাবে, সেটা কিন্তু হবে না। এমনকি এখন এই কথাগুলো উঠেছে আমাদের যে যেখানে থিসিস গুলো এখন রাখা হয় শোধ গঙ্গা বলে, সেটা নিয়েও রিসার্চ হয়েছে, এবং এগুলো এই বিষয়গুলো এখন আসছে, সেগুলো অনেক আগে থেকে এগুলো আছে। তার কোয়ালিটি নিয়ে, তার নতুনত্ব নিয়ে এসব প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন ধরনের রিসার্চ হচ্ছে সেসব বিষয়গুলো নিয়ে। যাই গেলে কিভাবে অ্যাভয়েড করা যাবে? একটা তো বলা যে সাইট অল আইডিয়াস এন্ড ইনফরমেশন দ্যাট আর নট ইউর ওন অ্যান্ড অর ইজ নট কমন নলেজ। সেগুলোকে সব সাইট করতে হবে। সাইট করতে হয় মানে সেগুলোকে নির্দিষ্ট ফরম্যাট, নির্দিষ্ট ফর্মুলা, নির্দিষ্ট প্রিন্সিপাল, নির্দিষ্ট নিয়ম নীতি মেনে তোমাকে সাইট করতে হবে, দেখাতে হবে, দিতে হবে, রেফার করতে হবে। অলওয়েজ ইউজ কোটেশন মার্কস ইফ ইউ ইউজ সামওয়ান এলসেস ওয়ার্ডস। অন্যের কথা বললে সব সময় কোটেশন ব্যবহার করে করতে হবে। অ্যাট দ্য বিগিনিং অফ আরেকটা উপায় যে প্যারাফ্রেজ করা। অনেক সময় আমি এটা করি যে তার কথাটাকে আমি প্রথমে পড়লাম, পড়ে আমি বইটা বন্ধ করে দিয়ে আমি নিজের মতো করে লিখলাম। সরি, এটাকে বলে প্যারাফ্রেজিং। এই প্যারাফ্রেজিং করতে গেলেও বলতে হবে অ্যাট দ্য বিগিনিং অফ এ প্যারাফ্রেজ সেকশন শো দ্যাট হোয়াট কামস নেক্সট ইজ সামওয়ান এলসেস অরিজিনাল। আমি যদি কোনো কিছু প্যারাফ্রেজ করি তাহলে বলতে হবে যে পরে যেটা করবো সেটা অমুকের লেখা, তার থেকে করছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্যারাফ্রেজ সেকশন প্লেস দ্য প্রপার সাইটেশন। তারপরে সেটাকে সাইট করতে হবে। এবারে প্যারাফ্রেজ মানে তুমি পুরো একটা বই প্যারাফ্রেজ করে দিলে তা কিন্তু নয়। এটা ধরো কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তুমি হয়তো এক পাতা প্যারাফ্রেজ করা দরকার, সেরকম তুমি একবারে পরপর সব লিখে গেলে যে আমি প্রথমে একবার বলে দিলাম যে অমুকের লেখা থেকে লিখছি, তারপরে শেষে এরকম ব্যাপারটা কিন্তু নয়। তো প্যারাফ্রেজের ব্যাপার আছে। আর অ্যাভয়েড রিডান্ডেন্ট কথা তো চলে গেল। whenever you use ideas and information from a source but do not intend to quote the source directly. অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু নিই কিন্তু সেটা কোট করতে চাই না, তখন আমাদের প্যারাফ্রেজ করতে হয়। আমরা সরাসরি কোট করতে না চাইলে, যেখানে কোট করাটা খুব গুরুত্বপূর্ণ সেখানে কোট করতে হবে। অনেক কিছু বিষয় আছে যেগুলো সে কোটেশন না দিলে তার অর্থটাই বোঝা যাবে না। যেমন নেতাজির কথা, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এটা যদি কোট না করে তুমি নিজের ভাষায় লিখতে গেলে কখনো সেই ভাবটা আসবে না। তাহলে যেগুলো কোট করা সেগুলো করতেই হবে, কিন্তু যেগুলো কোট না করলেও চলে সেগুলোকে তোমাকে প্যারাফ্রেজ করতে হবে। কিন্তু প্যারাফ্রেজ করার সময় তোমাকে বলতে হবে যে কোথা থেকে এই বিষয়টা আসছে। whenever intend to quote, copy those words exactly on a note card and place them within quotation marks. বইতে ঠিক যেমন আছে, ধরো বইতে দু একটা বানান ভুল থাকে, সেই বানান ভুল সহ তোমাকে লিখতে হবে। মানে এবং সেখানে SIC বলে একটা কথা আছে যে যেমন আছে আমি তাই লিখেছি, ভুল বানান যদি তুমি সেখানে ব্র্যাকেটে লিখতে পারো SIC, অর্থাৎ যেমন ছিল সেরকম, মানে কোটেশনের ব্যাপারটা ঠিক যেমন তেমন। ফর এনি borrowed material carefully note the source and the page number minutely. নোট সোর্সটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে পেজ নাম্বার ঠিক করে লিখতে হবে, এগুলো করতে হবে। গিভ ফুল ক্রেডিট টু দ্য সোর্সেস অফ অল বরোড ম্যাটেরিয়ালস। যা যা তুমি ধার করেছো সবটাকে ফুল ক্রেডিট দিতে হবে। অবজার্ভ দ্য রুলস অ্যান্ড কনভেনশনস ফর অ্যাকনলেজিং দি সোর্সেস। রুলস অ্যান্ড কনভেনশন, এই রুলস কনভেনশনটাকে ফলো করতে হবে। এবং এখানে আমরা যে কাজগুলো করি আর কি, এখানে আমাদের কি কি বিষয় লাগে, একটা লাগে নোটস, আর একটা হচ্ছে তোমার বিবলিওগ্রাফি। নোটস অ্যান্ড রেফারেন্সেস এক কথায় আমরা বলি, বা ওয়ার্ক সাইটেড, এই শব্দগুলো ব্যবহার করা হয়। নোট তো তিন রকমের হয়। একটা হচ্ছে কি যেখানে লিখছি সেই পাতার নিচে আমরা বলি ফুট নোট, আর একটা হয় এন্ড নোট, চ্যাপ্টারের শেষে বা অনেক সময় বইয়ের পুরো লেখাটার শেষেও হয়, তাকে বলে এন্ড নোট। আর একটা নোট হয় ইন টেক্সট নোট, অর্থাৎ লিখতে লিখতে মাঝখানে তুমি লিখলে সেন 12, আর কিছু না, ছোট্ট করে একটা ব্যাকগ্রাউন্ডে সেন 12 লেখা থাকবে। এখন সেন 12 মানেটা কি? মানে যে অমর্ত্য সেনের একটি বই তুমি পরে বিবলিওগ্রাফিতে রেফার করেছো, সেই বইয়ের 12 পাতা এটা আছে। বিবলিওগ্রাফিতে ডিটেলস থাকবে, এখানে সংক্ষেপে বলা হলো সেন 12, অর্থাৎ অমর্ত্য সেনের একটি বই তুমি বিবলিওগ্রাফিতে রেফার করেছো, সেই বিবলিওগ্রাফি যে বইটা রেফার করা আছে তার 12 নম্বর পাতা রেফার করেছে। এরকম করে ইনটেক্সট নোট হতে পারে। তিনটের মধ্যে তুমি যে কোনো নোটই ব্যবহার করতে পারো, কিন্তু তুমি কোন ফরম্যাট ফলো করবে। তুমি MLA ফরম্যাট আছে, APA ফরম্যাট আছে, হার্ভার্ড স্টাইল আছে, তারপরে অক্সফোর্ড স্টাইল আছে। এক্ষেত্রে
আমার ইউনিভার্সিটি যদি নিজস্ব কোনো স্টাইল না থাকে, যে আমাদের ইউনিভার্সিটির সঙ্গে স্টাইল নেই, তাহলে যেটা স্বীকৃত আর কি, হয় এপিএনআই এমএলএ এই দুটো ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাট ব্যবহার করতে হবে। আর বিবলিওগ্রাফি তৈরি করার সময় তো ডিটেলস লাগবে, এবং কিভাবে সেটা করতে হয়। এপিএ তার যে সিস্টেম একরকম, আর এমএলএ তার সিস্টেম একরকম, এইগুলো কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, আমি এখানে শেষ করছি এই কথা বলে যে অল পিএইচডি থিসিস নাও মাস্ট গো থ্রু ড্রিল বিট, all manuscripts for journal book chapters also must be checked before sending. Checking every now and then by using free software may verily be counterproductive. এই কথাটা একটু মনে রাখবে, যে আমি বলছিলাম আগের দিন যে তুমি অল্প একটু লিখেই একবার দেখি তো কেমন হচ্ছে, দেখি তো কেমন হচ্ছে, এই করতে করতে তুমি নিজের ভয়ঙ্কর একটা জায়গায় পৌঁছে গেলে। কিরকম? যেগুলো ফ্রি সফটওয়্যার পাওয়া যায় সেখানে কিন্তু তুমি চেক করতে পারো, কিন্তু সব জায়গাতে সেখানে তুমি যা চেক করলে সেটাকে ডিলিট করার কোনো ব্যবস্থা নেই, বা তোমাকে আপাত দৃষ্টিতে ডিলিট করা দেখাচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি সেটা কিন্তু ওইভাবে থেকে যাচ্ছে, সেই সমস্যাটা থাকবে। সেজন্য এখানে সমস্যা হচ্ছে কি, দ্য প্রবলেম লাইজ উইথ দ্য ইস্যু অফ ডিলিটিং দ্য ম্যাটার্স জাস্ট চেকড, সেটা হচ্ছে মূল বিষয়। উই হ্যাভ ইন আর ইউনিভার্সিটি ইউজিসি রেকগনাইজ সিস্টেম, সেখানে তোমাকে করতে হবে। এবং আমাদের ছাত্রদের ক্ষেত্রে আমরা কি করি, সবসময় আমরা চেষ্টা করি যে জমা দেওয়ার মোটামুটি 3-4 মাস আগে এই কাজটা আমরা করি, তার বেশি আগে করি না, কেননা তার মধ্যে আবার নতুন কিছু এলো, সেজন্য আমরা জমা দেওয়ার মাস তিনেক আগে সুপারভাইজার একটা চিঠি দেয় যে আমার ছাত্র যাচ্ছে, এটাকে একটা চেক করে দিত। এবং সেখানে গিয়ে যদি দেখা যায় সবকিছু ঠিক আছে তাহলে তো মিটে গেল। আর যদি বলে না দেখুন আপনার কিন্তু 20% আসছে, তখন তোমাকে আবার ওটাকে ঠিকঠাক করে নিয়ে আরেকবার চেক করতে হবে, দিয়ে তারপরে উনি রিপোর্ট দেবেন। সেই রিপোর্টটা কিন্তু তোমার থিসিসের সঙ্গে, তোমার লেখার সঙ্গে, তোমার পাবলিকেশনের সঙ্গে যাবে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাকে এই জায়গাটা চলতে থাকবে। ঠিক আছে, আমি আজকে এখানে শেষ করছি। আমি কোপ গাইডলাইন্স নিয়ে আরেকটু কথা বলবো। কোপ গাইডলাইন্স নিয়ে আরেকটু ডিটেলসে বলবো, আরেকটা ক্লাস হলে আমার হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এবারে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে বলো। আমি আরেকটা ক্লাস আমার লাগবে, কোপ গাইডলাইন্সটা নিয়ে আমি একটু বলবো। একটা জিনিস জানতে চাইছিলাম। হ্যাঁ বলো। যেমন বললেন স্যার ডিল বিটটা ইউজিসি, আর বললেন যে আরেকটা অন্যান্য যে থার্ড মানে অন্য কোন সংস্থা এসছে, তাহলে স্যার তাদেরটা কেন অ্যাকসেপ্টেবল হলো না? আর তাদেরটা নিলে আমাদের স্যার কত রকম অসুবিধা হতো? মানে স্যার ওরা ইউজিসি কে কেন এইটা বলছে না যে আপনারা আমাদেরটাও নিতে পারেন? মানে যদি এই সম্বন্ধে কিছু যদি জানেন বা বলা হয়। হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে কি যে এই সফটওয়্যার ভালো মন্দ তো আছেই, সবকিছুরই ভালো মন্দ আছে। যে সফটওয়্যারটা আমাদের মানে কেনা হয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা গ্লোবাল টেন্ডার থেকে কেনা হয়েছে, অর্থাৎ এই সফটওয়্যারটা খুব খারাপ হওয়ার কথা নয়। ঠিক আছে, 1 নম্বর। সেখানে বিট করা হয়, যে কন্ডিশন দেওয়া হয় তার মধ্য দিয়ে আসতে হয়, সেটা ব্যাপারটা প্রতিযোগিতামূলক অবস্থা, সেজন্য ওটা খুব খারাপ হওয়ার কোনো প্রশ্ন নেই। হয়তো তুমি বলতে পারো যে আর 5টার মতোই অর্ডিনারি বা এখন ততটা ডেভেলপ করা হতে পারে, কিন্তু সমস্যাটা কি, এই যে কোনটা, এইসব জিনিস তো প্রতিদিন বাড়ছে। আমার ড্রিল বিটটা গত বছর মার্চ থেকে আমরা শুরু করেছি। ড্রিল বিট কিন্তু জানে যে তার এটা কিন্তু সে কিন্তু সবসময় আবার রিভাইজ করছে, যেমনটা না ড্রিল বিট ওই যেদিন দিয়েছে সেদিন যা হয়ে গেছে সে কিন্তু রিভাইজ করছে, সে চেষ্টা করছে এই বিষয়গুলোকে ধরার জন্য। এবারে আমি যদি অন্য সফটওয়্যারে যাই তাহলে কি সমস্যাটা হবে, তাহলে কোনো একটা সফটওয়্যারে ধরো এই বাংলায়, এই তো আমরা যারা অনেকে বলে যে বাংলাগুলো তো ধরতে পারবে না, বাংলায় তো সফটওয়্যার চেকিং এর ব্যবস্থা নেই, বাংলা ওয়েবে কতটুকু মেটেরিয়ালস আছে, অনেকে ভাবে। কিন্তু না, আজকাল অনেক সফটওয়্যার তৈরি হচ্ছে বাংলার বিভিন্ন মেটেরিয়ালস কিন্তু তারাও চেক করে দিচ্ছে। এখন সেখানে দুটো সফটওয়্যার নেওয়া হয়েছে, তার মধ্যে দুটো কোনো একটা জায়গাতে সমস্যা তৈরি হলো, ও বলছে এটা ঠিক আছে, ও বলছে এটা ঠিক নেই, ও বলছে এটা এরকম, তখন সিদ্ধান্তটা কি হবে? তখন কিন্তু সেজন্য ইউজিসি বলছে যে ভালো হোক মন্দ হোক যাই হোক আমাদের মাধ্যমেই তোমাকে করতে হবে, কারণ ইউজিসি হচ্ছে আমার হাইয়েস্ট বডি, তার উপরে কেউ নেই। ঠিক আছে, সেজন্য কেউ আইআইটি খড়গপুর থেকে করে নিয়ে এলো, অন্য একটা সফটওয়্যার দিয়ে করে নিলো, এটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ নয়। হয়তো তাদের অন্য কোনো ইনস্টিটিউট আছে, তারা সেটা মানতে পারে। যেমন আমি যদি বিদেশে কোনো লেখা পাঠাই পাবলিকেশনের জন্য, তারা যদি বলে যে না আপনাদের ড্রিল বিট হবে না, তারা বলে এইখান থেকে করুন, তখন আমাকে করতে হতে পারে। কিন্তু এমনিতে আমাদের রিসার্চ কলেজের জন্য ড্রিল বিটটাই
এটাকে এটাকে এমনি নয়, এটা কয়েক কোটি টাকা দিয়ে কিনতে হয়, বুঝেছো? হ্যাঁ, অত সহজ নয় ব্যাপারগুলো। সেই জন্য আমাদের এর মধ্য দিয়েই যেতে হবে। তা না হলে সমস্যা তৈরি হলে সেই সমস্যাটাকে আর ম্যানেজ করা যাবে না। সেই জন্যই বলা হচ্ছে যে ইউর বস ইজ অলওয়েজ বেস্ট। হ্যাঁ, বস বলেছে ব্যাস, এটাই হচ্ছে কথা, সেটাই এখানে কথা। এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, যখন তখন চেক করতে যাওয়ার সমস্যাটা, সেটা মূল সমস্যাটা বললাম যে চেক করা হলো, চেক করার পরে যেটা আমি চেক করলাম সেটাকে একবারে ওয়েব থেকে ডিলিট করে দেওয়া, সেই ডিলিটটা করা যাচ্ছে কিনা। সাধারণভাবে যে সফটওয়্যারগুলো মানে ওপেন সোর্স সফটওয়্যার বা যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সেই সুযোগ থাকে না। থাকলেও সেগুলো কতটা তোমাকে দেখাচ্ছে ডিলিট করা হলো, কিন্তু হয়তো ঠিক মতো হলো না।